বলা হয় যে জিনিসের উত্থান আছে তার পতন নিশ্চিত। রাজনৈতিক দলীয় ক্ষমতার উত্থান ও পতন একটি নিয়নৈমিত্তিক ব্যাপার। যার ক্ষমতার দাপটে সবাই থরথর করে কাঁপত, তারও একসময় মাথা গোঁজার জায়গা হয় না। প্রতিপক্ষ ক্ষমতাশীল রাজনৈতিক দল নানাভাবে চাপ দিয়ে কোণঠাসা করে রাখে, আর যাদের সাথে প্রতিশোধের ব্যাপারটা আরও তীব্র থাকে তাদেরকে ভোগ করতে হয় এক অসহনীয় অত্যাচার। যারা পালিয়ে অন্য দেশে আশ্রয় গ্রহণ করতে পারে তারা এই যাত্রায় বেঁচে গেলেও যারা প্রতিপক্ষের হাতে বন্দী হয় তাদের সাক্ষাৎ মৃত্যুর সাথে লড়াই করতে হয়। নিস্তব্ধ এক পরিবেশ, নেই কোনো সূর্যের আলো, সেখানে কোনো মানব সভ্যতার অস্তিত্ব আছে কিনা জানা নেই। বাসি পচা খাবার খেয়েই নিজের জীবনটা রক্ষা করতে হয়। কখন সকাল কখন সন্ধ্যা তাও উপলব্ধি করার কোনো সুযোগ নেই। অন্য ছেলের অত্যাচারের নির্মম আহাজারি আর এক্সজস্ট ফ্যানের খটখট শব্দটুকুই কানে আসে। রুমের কোথাও নেই কোনো আয়না, তবুও নাম আয়নাঘর। মূলত রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েই কোনো আইন বিচার ছাড়াই এই নির্মম জীবনের সাক্ষী হতে হতো। আয়নাঘরের নাম জনসম্মুখে আসে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানে। প্রতিবেদনে প্রকাশ করে যে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি সংস্থার কর্মকর্তারা আয়নাঘরে বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করছে। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে, তাদের কোথাও কোনো খোঁজ নেই। এমনকি খোদ সেনাবাহিনীর প্রথম শ্রেণীর কর্মীদেরও বন্দী করে রাখা হয়েছিল এখানে। হাসিনার শাসনকালে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত আয়নাঘরে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 46 জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে 203 জনকে এখনো গুম করে রাখা হয়েছে। প্রাথমিক অবস্থায় নিখোঁজদের ব্যাপারে ধারণা করা হতো এরা আয়নাঘরেই বন্দী ছিলেন। আয়নাঘরের বিষয়টি পরিষ্কার হয় 6 আগস্ট 2024 ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি 8 বছর নিখোঁজ থাকার পর যখন জনসম্মুখে আসেন। ব্রিগেডিয়ার আজমি আয়নাঘরের করুণ অবস্থার বর্ণনা দেন। এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসনামলে সরকারি সংস্থা কর্তৃক বলপূর্বক গুমের শিকার হয়েছে সে ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান রয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনার বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণেই রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে তেরাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। 2023 সালে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600-টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে, যাদের মধ্যে কেবলমাত্র হাতে গোনা কিছু মানুষই পরবর্তীতে মুক্তি পায়। শেখ মোহাম্মদ সেলিম নামে এক সাবেক সামরিক অফিসারকে ফোন করে ডেকে এনে আয়নাঘরে আটক করা হয়। সে বলেন তাকে ওই বন্দিশালায় বহু বছর আটক রাখা হয়। শেখ সেলিম জানান ওই কারাগারের কক্ষগুলোতে কোনো জানালা ছিল না, অনেক উঁচুতে একটি ছোট্ট বাল্ব থেকে সামান্য আলো পাওয়া যেত। শেখ সেলিম ভয়েস অফ আমেরিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, যদিও সবকটি কক্ষই শব্দ নিরোধ ছিল, তবু প্রায় সব ঘর থেকে ক্ষীণ আত্মচিৎকার ভেসে আসতো। তিনি একদিন জানতে পারেন তাকে তুলে আনার ডিজিএফআই এর উদ্দেশ্য ছিল না, ভুল করেই তাকে তারা তুলে আনে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে আয়নাঘর নিয়ে কথাবার্তা প্রকাশ্যে আসছে। বহু নিখোঁজ ব্যক্তির পরিবারই আশা করছেন তারা ফিরে আসবেন।